সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টেলিভিশনের বিশেষ আয়োজন নগরকর্তা। আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পর্যটন নগরী বা আধ্যাত্মিক নগরীর প্রশাসক যিনি আছেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আমরা শুরুতেই তার কাছে আসলে যেতে চাই। জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, আপনাকে স্বাগত এবং ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক। ঈদের আগ মুহূর্তটা প্রশাসক হিসেবে কেমন ছিল, আর ব্যক্তি আব্দুল কাইয়ুম চৌধুরী আসলে কেমন ছিলেন? আপনি যথার্থই বলেছেন। দায়িত্ব পাওয়ার পরে নিজের উপরে মনে হয়েছে যে একটি বিশাল বোঝা আমার উপরে এসেছে। তার কারণ যখনই আমি এই দায়িত্বটা পেলাম, পরের দিন থেকে কাজ শুরু করলাম। এর পরবর্তীতে প্রত্যেকটা মুহূর্তে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। বহুবিধ সমস্যা, এইখানে মশার সমস্যা, এইখানে জলবদ্ধতার সমস্যা, এইখানে নাগরিক সুযোগ সুবিধা যেগুলো নিশ্চিত করার কথা সিটি কর্পোরেশন, সেগুলো সমস্যা। এই সমস্যাগুলো নিয়েই প্রথম দিন থেকে একটি চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ শুরু করেছি। এই যে আপনি যেটা বলছেন যে এই যে নাগরিক সমস্যার আসলে শেষ নাই, একদিকে সিলেট সিটি কর্পোরেশন আসলে বিগত নির্বাচন যেটি হয়েছিল, আমরা সর্বশেষ নির্বাচনের কথা যদি বলি, তার আগে এক্সটেনশন করা হয়েছে, বৃদ্ধি পেয়েছে, যে এখন প্রায় 42টা ওয়ার্ড আছে। এই যে 42টা ওয়ার্ডের মানুষের যে সমস্যা, এই সমস্যাটিকে আদৌ আসলে সমাধান করা সম্ভব, এবং আপনি কোন বিষয়গুলোকে আগে প্রাধান্য দিচ্ছেন? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে এই সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড ছিল, এখন 42টি ওয়ার্ড, এবং সম্প্রসারিত এরিয়াতে এখনও পর্যন্ত নাগরিক সুযোগ সুবিধা আমরা দিতে পারিনি। তো সুতরাং আমি প্রথম থেকে এসেই যেই সমস্যাটুকু মশা নিধনের সমস্যা, এইটা কি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তখন নগরের যেখানেই আমি গিয়েছি এবং যার সাথেই কথা বলেছি, এরা বলছে যে ভাই, মশার জন্য উপদ্রবে তো আমরা বাসা বাড়িতে থাকতে পারতেছি না। এইটাকে আমি অ্যাড্রেস করছি প্রথম, এবং এইখানে আমাদের মেডিকেল টিম দিনরাত কাজ করছে। পাশাপাশি প্রকৃতিও সহায়ক আমার জন্য। বৃষ্টি 2 দিন হওয়াতে মশার উপদ্রব কমেছে, এবং পুরো সিটিতেই আমরা এই মশা নিধনের কাজগুলো করছি। আপনি যেগুলো বলছেন যে নতুন সম্প্রসারিত এরিয়াতে এখনও কোনো অবকাঠামো নির্মাণ হয় নাই, এখনও স্ট্রিট লাইট হয় নাই, এখনও পানি জল তাছাড়া বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেগুলোর প্রয়োজন, এগুলো কিছুই হয় নাই। অধিকাংশ সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত নতুন সম্প্রসারিত এরিয়া বঞ্চিত। তা আমি প্রতিনিয়ত এই সম্প্রসারিত এরিয়াগুলো দেখছি। কিছু কিছু রাস্তাঘাটের টেন্ডার হয়েছে, রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমরা সম্প্রসারিত এরিয়ার জন্য একটি প্রকল্প পাস করা হয়েছে। আমরা চেষ্টা করব ঈদের পর থেকে সম্প্রসারিত এরিয়াতে রাস্তাঘাট নির্মাণের দিকে বেশি গুরুত্ব দেওয়া, যেহেতু রাস্তাঘাট খুব একটা ওইভাবে তৈরি হয় নাই, সেগুলো নিয়ে কাজ করব। আর তাছাড়া পুরো সিটি কর্পোরেশন নিয়েই আমাদের সমস্যা তো অনেকে আছে। সমস্যা যেমন মনে করেন পানির সমস্যা। হ্যাঁ, বিশুদ্ধ পানির বিশাল একটা সমস্যা, যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ উৎপাদন কিন্তু নেই আমাদের এই সেইভাবে ওই পানিও প্রতুল। আমরা পানির জন্য এর আগেই যিনারা দায়িত্বে ছিলেন চেষ্টা করেছেন একটা উৎস থেকে পানি ইয়ে করা, নলকূপ যেগুলো আছে এইগুলা থেকে। তাছাড়া এই কীভাবে সারফেস ওয়াটার এখানে সংগ্রহ করা যায়, এই ধরনের একটা প্রকল্প। আপনি জানেন কিনা যে এই শহরটা আসলে যেভাবে পরিকল্পিতভাবে গড়ে ওঠার কথা সেটি কিন্তু হচ্ছে না, যার কারণে যানজট বিশাল একটা বিষয় এবং ফুটপাত বড় একটি ইস্যুজ। এই যে আমরা ফুটপাতের কথা বলছি, যে নানান সময় বিগত সময় যারা দায়িত্ব পালন করেছেন তারাও আসলে ব্যর্থ হয়েছেন। এখন একটা মোমেন্ট এসেছে, আপনি এখানে এসেছেন। এই যে জনসুবিধার্থে ফুটপাত মুক্ত করে দেয়া এবং রাস্তাঘাট সম্প্রসারিত করা, যানজট দূরীকরণ করা, এই জায়গাতে আসলে আপনার পরিকল্পনায় কোনো সংযোজন আছে কিনা? অবশ্যই আছে। দেখেন, সিলেটে কোনো নগর পরিবহন নাই, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। এইটা আমরা নিরসনের জন্য নগর পরিবহনের চিন্তাভাবনা করছি। আপনার ফুটপাতে
দখল করে ওইখানে আপনার ব্যবসা বাণিজ্য একটা গ্রুপ করে তৈরি হয়েছে। আমাদের সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ যৌথ এদেরকে অপসারণ করে ফুটপাত পরিষ্কার করেছে। তারপরে ওই এরা এসে আবার বলছে না আমাদেরকে ঈদ পর্যন্ত পারমিশন দিতে হবে, অথচ তাদের জন্য লালদিঘির পারে আমরা হকার্সদের জন্য একটা জায়গা তৈরি করেছি, বলছি যে সেখানে যায় ব্যবসা করতে। তারপরে সুপার মার্কেটে যারা আছে তারাও আমার সাথে রাতে এসে দেখা করেছে, কথা বলেছে যে আমরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা এই সুপার মার্কেটগুলোতে আমাদের দোকানপাট করেছি, এইখানে যদি হকাররা যেতে স্ট্রিটের মধ্যে বসে আমাদের কাস্টমারকে এখানে আটকায় ফেলে দেয়, আমাদের ব্যবসা হ্যাম্পার হচ্ছে। তো এগুলো প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সিলেট হচ্ছে একটা পর্যটন নগরী, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ যায়, এবার ঈদে যাবে মানুষ সিলেটে ঘুরতে। এখন শহরটাকে আপনি জঞ্জালমুক্ত করেন, গ্রিন সিটি করেন, ক্লিন সিটি করেন। এই কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিকভাবে আমরা খুবই দুর্বল। বাংলাদেশে অন্য অন্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট সিটি কর্পোরেশনের কোনো ইনকাম জেনারেটিং কোনো প্রজেক্ট নেই। যেমন অন্য অন্য জায়গায় সুপার মার্কেট আছে, অন্য জায়গায় আয় বর্জনের বিভিন্ন ধরনের খাত আছে, কিন্তু সিলেটে এই ধরনের কিছুই নাই। তাছাড়া সিলেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই। হোল্ডিং ট্যাক্স যা আছে তাও খুব নগণ্য। আর নতুন এরিয়াতে তো আমরা এখনও হোল্ডিং ট্যাক্স চালু করতে পারি নাই। এবং একটা কর্পোরেশন যদি নিজের আয় না থাকে তাহলে কীভাবে আপনার দৃষ্টিনন্দন করবে? এক্ষেত্রে সরকারের কাছ থেকেই সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হবে। আশা রাখি সিলেটকে সরকারের আর্থিক সাপোর্ট বা আমাদের নিজস্ব কিছু অর্থায়ন মিলে আমরা একটি সুন্দর শহর আগামীতে উপহার দিতে পারবো। প্রযুক্তির নানান ব্যবহার সেখানে ছিল, সারা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা, ফেস রিকগনাইজ যে ক্যামেরাগুলো ছিল সেটা ছিল, এবং ওয়াইফাই কানেক্টেড ছিল। স্থাপন করা হয়েছে, তারপর থেকেই সেটা আসলে তেমন একটা কার্যকর নেই। এই জায়গা থেকে কি আপনি ফলো করেছেন বা দেখেছেন যে এই জায়গার সংকটটা কোন জায়গায় বা এটা কি করা যেতে পারে? এটা প্রথমে দেখেছি এবং এইটা করা এখনও সম্ভব। আমরা এই বিষয়গুলো নিয়ে মেট্রোপলিটন পুলিশও ওই দিন আমাদের সাথে একটি সভায় পুলিশ কমিশনার বলেছিলেন যে ক্রিমিনালসদেরকে ধরতে গেলে আমাদের যে একটু সাপোর্ট লাগবে, বিভিন্ন জায়গায় ফেস আইডেন্টিফাই করতে পারে এই ধরনের সিসি ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে। আমরা ওয়াইফাই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, পুরো শহরে হতে পারবো না, প্রাণকেন্দ্রগুলোতে আমরা ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এবং এই ঝুলন্ত যে কেবলগুলো, এইগুলো ইন্টারনেটের হোক আর আপনার এই যে ব্রডব্যান্ড হোক আর যেটাই হোক, এইগুলো আমরা খুলে ফেলবো। এটা খুলে আমরা যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিব। আন্ডারগ্রাউন্ডও হইতে পারে, অথবা একটা পাইপের মধ্যে দিয়ে এই কেবলগুলো গেল ব্যবহার করলো, যাতে ওই রাস্তার সাইড দিয়ে ওই তারগুলো ঝুলে না থাকে। একটা বিষয় আপনি বলছিলেন যে আমরা নাগরিক সমস্যার কথাই তো বলছিলাম। এই যে এই শহরে আমরা দেখেছি যে আগস্ট পরবর্তী সময়ে যেটি বাস্তবতা, সেটি আপনি যেহেতু এই শহরের নাগরিক, আমিও ওই শহরের একজন নাগরিক, আমরা দেখেছি যে সামাজিক যে নিরাপত্তার যে বিষয়টা, এটা নিয়ে একটু শঙ্কা আছে, যে বিশেষ করে এই যে চুরি ছিনতাই হওয়া, এই যে সামাজিক নিরাপত্তার কথা আমরা বলছি, এইটি আসলে বিল্ড আপে আপনি কতটুকু কাজ করছেন? পুলিশকে আমরা বলেছি যে এই ধরনের চুরি ছিনতাই আসামিগুলোকে তাৎক্ষণিকভাবে যাতে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং তা সম্ভব হয়েছে। এদের মেইন ক্রিমিনাল যে, তাকে অ্যারেস্ট করেছে। এবং আমরা বলতে গেলে পুরো নগর জুড়েই আমরা একটা নিরাপত্তা চাদরে ডেকে রেখেছি। এইখানে প্রত্যেকটি এজেন্সি কাজ করছে, মেট্রোপলিটন পুলিশ সহ। বিটিআরসি একটা স্টেপ নেবে যাতে এইটাকে অচল করে দেওয়া, যাতে এগুলা খেলাধুলা না করতে পারে। কিশোর গ্যাং তো আমরা একবারে জিরো টলারেন্সে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা এখন মেট্রোপলিটন পুলিশকে বলেছি সিলেটের যেইখানেই এই ধরনের 5 জন 7 জন আড্ডা দিবে সন্ধ্যার পরে, অথবা মোটরসাইকেল নিয়ে উচ্চ শব্দে শহরে ঘোরাফেরা করবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তো এটা অনেকাংশে দূর হয়েছে, আমরা সেটা অব্যাহত রাখবো।
কাউকে আপনার ইচ্ছা মতো এই শহরে চলাফেরা বা যা কিছু চাবে যে করে ফেলতে পারবে আর পার পেয়ে যাবে, এইটা মোটেই সম্ভব না। আমার দলেরও কেউ আইন অমান্য করে তাকেও আইনের আওতায় আমরা নিয়ে আসার জন্য সব ল অ্যান্ড অর্ডার ফোর্সেস এজেন্সিকে আমরা অনুরোধ করেছি যে এই ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া যাবে না। খুবই ভালো কাজ, এটি অবশ্যই আমরাও সাধুবাদ জানাই। আরেকটা বিষয় আপনি জানেন কিনা, এই শহরে নগরবাসীর দীর্ঘদিনের একটা অভিযোগ যে সিস্টেমেটিক ভাড়া, বিশেষ করে এই যে সিএনজি, অটোরিকশা, যারা যাত্রী এবং যারা চালক তাদের মধ্যে লেগেই থাকে। এদিক থেকে সিটি কর্পোরেশন আসলে কেন একটা নির্দিষ্ট সমাধানে যেতে পারে? আমরা ঈদের পরেই মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, বিআরটিএ এদের সবাইকে নিয়ে বসে বিআরটিকে বলবো এখন অনেক লাইসেন্সবিহীন বা দেখা যায় যে মেয়াদ উত্তীর্ণ গাড়ির তারা ফিটনেস দেয়, এইগুলা বন্ধ করতে। আমরা একটা বাড়ার চার্ট তৈরি করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বা স্থানে আমরা উন্মুক্ত করে রাখবো, যাতে ওই যে যাত্রী ভার্সাস যে চালকের সাথে যে ঝগড়া বিবাদ না হয়, এইটার জন্য আমরা এটা উদ্যোগ নেব। রাজনৈতিক দলের যে একটা প্রভাব থাকে, কর্মীদের একটা প্রভাব থাকে, আপনি প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর কতটুকু মুক্তভাবে আসলে কাজ করতে পারছেন? আমি প্রথম দিনই আমার দলের নেতা কর্মী যারাই আমার সাথে সাক্ষাৎ করেছে, আমি বলেছি ভাই রাজনীতির ময়দানে আমি পার্টির একজন কর্মী বলেন, নেতা বলেন বা সহকর্মী বলেন, আমি আছি, কিন্তু প্রশাসন এবং রাজনীতিকে আমরা এক করব না। সিলেট সিটি কর্পোরেশনে যারা নিত্য নৈমিত্তিক তার বিভিন্ন সমস্যা নিয়ে যাবে, অথবা কর্পোরেশনে অনেকের অনেক ধরনের কাজ তাকে যাবে, সে কাজ করে চলে আসবে, কিন্তু এইখানে কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ যাতে এইখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার কোনো সুযোগ না পায়, সেই জন্য আমরা দলীয়ভাবে ওই বিষয়টা আমরা আমাদের নেতাকর্মীকে বলেছি। হ্যাঁ, আমরা দেখি যে সিটি কর্পোরেশন নিয়ে নানান ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে থাকে, কাজের ক্ষেত্রে থাকে, নানান দুর্নীতির বিষয়গুলো থাকে। আপনার কর্পোরেশনে প্রবেশ করার পরে এই পর্যন্ত এই জায়গাটুকু আসলে কিভাবে আপনি দেখছেন? আমি আসলে তো বলতে গেলে একবারে নতুন, আমি সব বিভাগের এখনও কার্যক্রম শুধু দেখেছি, কিন্তু বাস্তবিক অর্থে যে ফাংশনারিরা যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমি ঈদের পরে একটু বসে দেখব অনিয়মতান্ত্রিক কোনো কাজ হয়েছে, সেগুলোকে অ্যাড্রেস করব। মোটেই এই বিষয়গুলো নিয়ে করব না, কম্প্রোমাইজ করব না। আমরা জানি যে নাগরিক সুবিধা পেতে সিটি কর্পোরেশনে নানান ধরনের হয়রানির শিকার হয় সাধারণ নাগরিক যারা আছে। আপনি আসার পরে নাগরিকদের উদ্দেশ্যে আসলে এই জায়গাটা কতটুকু উন্মুক্ত রেখেছেন? একটি নগরকে সুন্দর নগর হিসেবে প্রতিষ্ঠা করতে কোনো সিটি কর্পোরেশনের কর্মী বা আমি প্রশাসক হিসাবে যে করে ফেলবো কি তা না, যতক্ষণ না পর্যন্ত ওই নগরের মানুষ আমাকে সহযোগিতা না করবে। এই জন্য আমি জনসচেতনতা তৈরি করার জন্য ঈদ পর থেকে শুরু করব, স্কুল কলেজগুলোতে যাব এবং বিভিন্ন স্টেক হোল্ডার বা সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, নাগরিক সমাজের প্রতিনিধি যারা, তাদের সাথে পরামর্শ নিব, কথা বলবো, বলে যাতে সিটি কর্পোরেশনকে সুন্দর একটি নগর হিসাবে প্রতিষ্ঠা করা যায় সেই কাজ করব। আমার প্রশাসকের দরজা উন্মুক্ত, এইখানে আমার সাথে সাক্ষাৎ করতে প্রায় অ্যাপয়েন্টমেন্টও লাগবে না। যে কেউ আমার সাথে সাক্ষাৎ করে তার সমস্যা জানাতে পারবে, আমি সমাধানের জন্য চেষ্টা করব। আমি আসলে একটু সূক্ষ্ম একটা প্রশ্ন করতে চাই। রাজনীতিবিদ কাইম চৌধুরী বিএনপির, প্রশাসক কাইম চৌধুরী আসলে কার? রাজনীতিবিদ কাইম চৌধুরী জনগণকে নিয়ে রাজনীতি করেছি মাঠে ময়দানে, এখনও জনগণের কাইম চৌধুরী। আর প্রশাসক কাইম চৌধুরী হচ্ছে যে এটা সিটি কর্পোরেশনের আবদ্ধ দেয়ালে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাইম চৌধুরী আইন সিদ্ধ যে কাজগুলো, সেই কাজগুলো করার জন্য এই কাইম চৌধুরী। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে। অসংখ্য ধন্যবাদ আব্দুল কাইম চৌধুরী, আপনাকে আমাদের সাথে এসে এই ব্যস্ততার সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বা আবারও ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।